আচ্ছা, আমরা তাহলে মোটামুটি আজকে ক্লাস শুরু করি। তো দেখেন, আমাদের শুরুতে কয়েকটা কথা বলে রাখি, যে জিনিসগুলো হচ্ছে আমাদের ক্লাসে ঠিক কিভাবে কিভাবে পড়লে বা কি কি জিনিস জানা জরুরি সেটা একটু বলি। প্রথম কথা হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা, এটা হচ্ছে এই দের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, প্রথম কথা। দ্বিতীয়ত, সাবের ক্ষেত্রে ফুরিয়ার ডিপ না জানলেও চলবে, তবে ড্রয়িং গুলা, ওয়েভ ফর্ম ড্রয়িং, একটা ধরেন সাইন কিভাবে আঁকাইতে হয় এগুলো তো নর্মালি জানেন, বা রেক ফাংশন কিভাবে আঁকাইতে হয়, সিং ফাংশন কিভাবে আঁকাইতে হয়, এবং স্পেশালি সাইন এবং কজ, এই দুইটা জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম। তারপরে হচ্ছে আপনার স্পেকট্রাম ড্রয়িং, বেসিকটা কি, এই জিনিসগুলো মাস্ট জানা লাগবে, কারণ এটা আপনার এই হোক অথবা এসেই হোক, যাই হোক না কেন, এই দুইটা জিনিস কিন্তু সবারই আসে। স্পেকট্রাম ড্রয়িং যেটা হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে গিয়ে দেখব, বাট সেইগুলারই বেসিক হচ্ছে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্মের বিষয়। তারপর আমরা ব্যান্ডউইথের যে কনসেপ্ট, যেটা অ্যামপ্লিটিউড মডুলেশনে যাই শিখবো, সেইগুলাই কিন্তু আসলে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আমরা বেসিকটা শিখে যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু সবারই জানা লাগবে। বাট খুব ডিপ ফুরিয়ার ট্রান্সফর্ম যদি মনে করেন যে আসলে আমার ডিপ একটু পড়তে অসুবিধা হচ্ছে বা এসে, চাইলে এটা ইগনোর করতে পারেন, স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেসিক গুলো অবশ্যই জানা লাগবে। ব্যান্ডউইথ কি জিনিস, তারপরে হচ্ছে আপনার একটা স্পেকট্রাম কিভাবে ড্র করতে হয়, ইকুয়েশন কেমন হইলে তার স্পেকট্রাম কেমন হবে, শিফটিং এর বিষয় টিষয় যেগুলো আছে, এইগুলা কিন্তু খুব ক্লিয়ারলি সবারই জানা লাগবে। আচ্ছা, এখানে যে স্কেচ করতে বলতেছে, বুয়েট আসলে খুবই আনপ্রেডিক্টেবল বলা যায়। বর্তমানে যত টাইম যাচ্ছে তত কিন্তু উল্টাপাল্টা বা এই সেই কোশ্চেন দিচ্ছে। সো আপনাদের যতটা ফ্রি টাইমে, আননোন, এখন আননোন জিনিসের আসলে কোনো শেষ নাই, বাট আমি বলবো যে সেইগুলা শিখেন যেগুলো হচ্ছে বুয়েট যেই বইগুলা বেশি পছন্দ করে বা দিয়ে থাকে। যেরকম হচ্ছে আপনার বিপি লাথি, সঞ্জয় শর্মা, ফ্রোজেন, এই বইগুলা কিন্তু বুয়েট এই বই থেকে কোশ্চেন বেশি দেয়। সো এইগুলার এক্সাম্পল বলেন, প্রবলেম বলেন, এইগুলা একটু দেখে রাখতে পারেন। এমন হতে পারে হুবহু কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো দেখে রাখলে আই থিঙ্ক পরবর্তীতে কাজে দিবে। এমন না যে আসবেই, বাট হুট করে কিন্তু একটা এক্সামে চলে আসলে ওইটাই আসলে ঝামেলা। আচ্ছা, তাহলে দেখেন আমরা শুরু করি। আমরা এই জিনিসগুলো শুরু করার আগে বেসিক কয়েকটা কনসেপ্ট দেখে রাখি, যেগুলো দিয়ে আমরা হচ্ছে ড্রয়িংটা মনে রাখবো। তো রেক্ট ফাংশনের দেখেন, আমি যখন বেসিক জিনিস শেখাইছিলাম তখন বিষয়টা বলছিলাম এরকম, যে কোনো একটা রেক্ট ফাংশন, মানে রেক্ট বলতে রেক্ট্যাঙ্গুলার যে ফাংশন আছে, রেক্ট ফাংশন টাইম ডোমেইনে আমরা ক্যালকুলেশন করতেছি, যে এখানে আসলে কি হবে, এবং এই যে রেক্ট্যাঙ্গুলারের যে উইডথ, ভাই সেটা সাউন্ড হবে। ক্লিয়ার আসতেছে না। কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? এখন শোনা যাচ্ছে ভাই। ওকে, তাহলে রেক্ট ফাংশনের উইডথ কতটুকু হবে, সেটা আসলে টি এর নিচে বসবে। তাহলে টি এর নিচে যদি থাকে 2, এর মানে বুঝতে হবে যে রেক্ট্যাঙ্গুলারের উইডথ হচ্ছে 2। এখন দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গুলার আঁকলাম। এখন উইথ 2 মানে হচ্ছে যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 2। তো এটা তো 0, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে টোটালটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তার মানে এটা হবে 1, আর এটা হবে হচ্ছে -1। তাহলে এটা বেসিক রেট অফ t/2 এর চিত্র হচ্ছে এরকম। তার মানে যে এই নাম্বারটা কিন্তু আমাদের বাই ডিফল্ট আঁকানো হয়ে গেল। পরবর্তীতে যাওয়ার আগে আমি একটু জিনিসগুলো আর একটু দেখি। আচ্ছা, এই অ্যামপ্লিটিউড কিন্তু হবে 1, এই যে এর সাথে যত থাকবে তত। এটা যদি হতো 2 রেট অফ t/2, তাহলে এই অ্যামপ্লিটিউডটা দিতাম 2, 3 হলে এখানে 3 বসাই দিতাম। এবার শিফটিং এর বিষয়টা আসি, যে মূলত শিফটিং জিনিসটা কি। আমরা জানি যে এই পুরো জিনিসটাকে যদি আমরা শিফটিং করি, তার মানে এই যে ডানে অথবা বামে জাস্ট শিফট হয়ে যাবে সেই পরিমাণ ঘর। যেমন ওই যে t-3 মানে 3 ঘর রাইট শিফট, t+3 মানে 3 ঘর লেফট শিফট। এবার দেখেন, আমি যদি বলি যে
কি বলে এটাকে, টাইম ফ্যাক্টর করব, অর্থাৎ 2t 3t এরকম টাইপের কিছু একটা করব। তাহলে এবার জিনিসটা কিভাবে একটু হবে দেখেন। আমি চাচ্ছি যে রেট অফ t-4/2 এটা আঁকাবো কথার কথা। তো এই জিনিসটা আমরা ডিরেক্ট মনে রাখবো। তো ডিরেক্ট মনে রাখার আগে আমরা একটু ভেঙে ভেঙে করব যে জিনিসটা আসলে বোঝাচ্ছে কি, তারপরে আমরা ডিরেক্ট মনে রাখবো, কারণ এই প্রত্যেকবার যদি ভেঙে ভেঙে করতে যান একটা টাইমের ব্যাপার আছে। তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করতে পারি, এর আগে অলরেডি শেখাইছি। যখন এরকম মিক্স টাইপের জিনিস থাকবে আমরা ফ্যাক্টরকে আলাদা করে ফেলবো। যেমন এখান থেকে যদি আলাদা করে ফেলি, হাফ নিয়ে নিলাম t-4, এটা লিখে ফেলা যায়। এটাকে জাস্ট একটু আলাদা করে ফেলি। যারা প্রথম ক্লাস করছেন তাদের মনে থাকার কথা যে এই টাইপের জিনিসকে কি বলে। এই টাইপের জিনিসকে বলে আগে হচ্ছে 2 দ্বারা ফ্যাক্টর করতে হবে, দেন 4 ঘর হচ্ছে রাইট শিফট। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে আমাকে তো রেট অফ টি কে কল্পনা করতে হবে। তাহলে রেট অফ টি কোন জিনিস? এটা হচ্ছে রেট অফ টি। একটু লিখে ফেলি। রেট অফ টি, টি মানে টি এর নিচে কত আছে? 1 আছে। 1 মানে পুরো রুটটা হবে 1। তার মানে এইটা হবে হাফ, এটা হবে মাইনাস হাফ। এবার একটু খেয়াল করেন, হাফ আছে মানে এত দ্বারা ভাগ করবে, তো হাফ দ্বারা ভাগ করা মানে কত? 2 দ্বারা গুণ করা। তাহলে আমি একে একে খেয়াল করি। একে যদি 2 দ্বারা গুণ করি কত হয়? মাইনাস হাফ কে 2 দ্বারা গুণ করলে হয় হচ্ছে -1। দেন 4 ঘর রাইট শিফট, তার মানে 4 যোগ করে দেব। সহজ কথা, এখানে যেরকম দেখতে পাবো তার উল্টা অ্যাকশন করব। এখানে 2 দেখতেছি ভাগ আকারে আছে, 2 গুণ করে দিব। 4 দেখতেছি বিয়োগ আকারে আছে, 4 যোগ করে দেবো। এটা কিন্তু প্রথম ক্লাসে আমি ব্যাখ্যা করে বলছি। তাহলে এটা আসতেছে 3। তার মানে মাইনাস হাফ এই জায়গাটা এখন চলে যাবে 3-এ। জিরো কই চলে যাবে? জিরোর সাথে 4 যোগ করলে কত হয়? 4। তাহলে এইটা চলে যাবে 4-এ। আর এটা কত হবে? হাফের সাথে যদি 2 যোগ করি হয় হচ্ছে 1, তার সাথে 4 যোগ করলে হবে 5। তার মানে এই পুরো জিনিসটা দেখতে হবে এরকম। এই যে মাইনাস হাফের যে পয়েন্ট, সেই পয়েন্ট কোনটা? এইটা কই চলে যাবে? এই যে দেখেন 3-এ চলে যাবে। জিরোর পয়েন্টটা কই যাবে? 4-এ চলে যাবে। 5 যেটা, সেটা মানে এক কথায় হাফ যেটা, সেটা চলে যাবে 5-এ। তাহলে এটা হচ্ছে 5। স্বাভাবিক কথা, এটা যদি 3 হয় তাহলে জিরো মোটামুটি এরকম একটা জায়গায় আছে। তাহলে দেখেন আমাদের এই পুরো সিগন্যালটা আসলে কি এই দিকে চলে গেল। এবার একটু খেয়াল করেন যে এই যে বারবার যদি আমি এই জিনিসটা করতে যাই আমার ম্যাথ হয়ে যাবে বড়। তাহলে আমি কিভাবে মনে রাখতে পারি? আমরা এইভাবে মনে রাখতে পারি যে কোন রেক্ট ফাংশন যদি আমাকে আঁকাতে দেয়, তাহলে রেক্টের যেই রেক্ট্যাঙ্গুলার আছে সেইটার অরিজিন হবে এইটা। মাইনাস আছে মানে রাইট শিফট। তাহলে দেখেন রেক্ট্যাঙ্গুলারটা রাইট শিফট হলো, কোত্থেকে? জিরো থেকে রাইট শিফটে গেল। অরিজিনটা কই চলে যাবে? 4-এ চলে যাবে। এবং নিচে যেটা আছে সেটা হবে রেক্ট্যাঙ্গুলারের উইথ। কিভাবে দেখেন? এই যে, আচ্ছা, সেন্টার যদি 4 হয়, তো স্বাভাবিক কথা উইথ যদি 2 হয়, একে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1 আর 1। তাহলে 4-এর সাথে 1 যোগ করে এই পাশে বসাবো, 4 থেকে 1 বিয়োগ করে এই পাশে বসাবো। তাহলে আমি একটু ডিরেক্ট বলি, আর একটা দেখাই, তাহলে আপনার এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরলাম হচ্ছে 4। তাহলে আঁকানোর সিস্টেমটা কি বলতেছি? মাইনাস আছে মানে রাইট শিফট, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলারটা রাইটে আঁকাবো। সেন্টার কোথায়? সেন্টার হচ্ছে 3-তে। 4 উইথ হচ্ছে 4। তার মানে 4-কে যদি ভাগ করি কত কত করে পাই? 2 আর 2 করে পাই। এর সাথে 2 যোগ করে এখানে বসাই দেব, এর সাথে 2 বিয়োগ করে এখানে বসাই দেব।
এখন বলেন যে এই টাইপের জিনিস যদি দেয় তাহলে কি আমরা ডিরেক্ট আঁকাতে পারবো এখন? এটাকে সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটা এটা ডিরেক্ট কিন্তু এঁকে দিলে হবে? হ্যাঁ, ডিটেলস জাস্ট লিখতে হবে না? এসব কিচ্ছু করা লাগবে না, কিছুই করা লাগবে না, জাস্ট আপনি থাকবে ডিরেক্ট আঁকাই দিবেন, কাজ শেষ। ড্র মানে ডিরেক্ট, এখানে এত টাইমও নাই, এত পেজও আমাকে দিবে না যে একদম ধরে ধরে আঁকাইতে হবে সামথিং। আমার কনসেপ্ট বুঝতে পারলেই চলতেছে। এবার তাহলে বাকিগুলো আমরা আঁকাবো, ওইটাকে আর আমরা বারবার এত ভেঙে ভেঙে দেখাবো না, যে কনসেপ্টটা শিখলাম জাস্ট এটা অ্যাপ্লাই করে যাব, আর কোনো কাজ নাই আমাদের। আচ্ছা, যেহেতু এই স্লাইডটা আমি পরে আপনাদের জন্য রেখে দিব, আমি আর এটা মুছলাম না, এটা এরকমই থাক। যাদের পিসি আছে তারা এই স্লাইড গুলো পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, এ নাম্বার তো আমরা এমনিতেই আঁকালাম। বি নাম্বার হচ্ছে ডেল্টা অফ 3 ওমেগা/100। তাহলে এটাকে সুন্দর করে সাজাই ফেলবো, কিভাবে সাজাই ফেলবো? ডেল্টা নিলাম, এখানে ওমেগা রাখলাম, উপরে শুধুমাত্র আমরা যেই ডোমেইনে কাজ করতেছি সেই ডোমেইনের ভ্যারিয়েবলটাকে রাখবো। টি হইলে শুধু টি কে রাখবো, ওমেগা হইলে শুধু ওমেগা কে রাখবো। এখন রাখবো মানে এই তিনকে তো আর ভ্যানিশ করা যাচ্ছে না, তাহলে তিনকে কই পাঠাই দিব? এই যে 100 আছে, 100-র নিচে। দেখেন এইটাও যা কথা, এটাও তাই কথা, এই তিন নিচে থাকা মানে আর উপরে থাকা একই কথা। ডেল্টা মানে এখানে আসলে আমাদের ত্রিভুজ বোঝাচ্ছে বা ট্রায়াঙ্গুলার বোঝাচ্ছে। এন্ড যেহেতু এখানে প্লাস মাইনাস কিছু নাই, তার মানে অরিজিনটা অ্যাকচুয়ালি অরিজিনেই থাকবে, মানে জিরোতেই থাকবে। 100/3 মানে যে ত্রিভুজটা আমরা আঁকাবো সেই ত্রিভুজের উইড হবে 100, সরি 100/3, আর অ্যামপ্লিচিউড হবে 1। এখন দেখেন 100/3 যদি হয়, তাহলে আমরা এখানে কত বসাবো? কিছুক্ষণ আগেই দেখলাম এই টোটাল উইড, এটা আসলে কি জিরোর এই যে ডাবল, এখানে একটা আছে এখানে সমান। তাহলে আপনারা সিম্পলি একটা কাজ করবেন, নিচে যেটা থাকবে এটাকে 2 দ্বারা ভাগ করে এখানে প্লাস মানটা বসাই দিবেন, এখানে মাইনাস মানটা বসাই দিবেন, ঝামেলা শেষ। তাহলে 100/3 ভাগ 2 যদি করি কত হয়? 100/6। তার মানে আসলে এখানে কাটলে থাকে 50, আর এখানে 3, তার মানে এটা হচ্ছে 50/3, আর এটা হচ্ছে -50/3। তাহলে ভাই দুই এইটার দিয়ে কেন? হুম, দুই দুই দিয়ে দিয়ে কেন, ভাগ? হ্যাঁ 2 দিয়ে কেন ভাগ করতেছে দেখেন। মনে করেন এইটা আমাদের একটা স্কেল আছে, হ্যাঁ, স্কেলের এটা হচ্ছে 0। এবার আপনাকে যদি আমি বলি যে এই স্কেলটা দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, কথা বুঝতে পারছেন? আমি বলে দিলাম এই স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে বলেন তো এটা যদি 0 হয়, তাহলে এই স্কেলের এখানে কত লেখা থাকলে আসলে এই টোটালটা 6 মিটার হবে? এখানে কত লেখা থাকতে হবে? এখানে যদি 3 লেখা থাকে তাহলে এইটুকু 3 মিটার বোঝাচ্ছে। এখানে যদি -3 লেখা থাকে তাহলে এইটুকু 3 মিটার বোঝাচ্ছে। তাহলে তো 6 মিটার হবে, তাই না? তাহলে 6কে 2 দ্বারা ভাগ করে দিলাম, দিয়ে 3 এখানে বসাই দিলাম, -3 এখানে বসাই দিলাম। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে এইটারই শিফটেড ভার্সনটা একটু দেখি কিভাবে হতে পারে। মানে আপনাকে বলল যে ডেল্টা অফ ওমেগা, আচ্ছা মাইনাস যেহেতু করতেছে আমরা এবার একটু প্লাস করি, +5 /5। এর মানে প্লাস দেখেই আমি বুঝে ফেলবো যেটা আসলে লেফটে শিফট হবে। আমরা যে ত্রিভুজটা আমরা আঁকানোর কথা অরিজিনে, সেটা অরিজিনে না আঁকাই কোন দিকে আঁকাবো? একটু বামে সরায় আঁকাবো। কি পরিমাণ? এই যে দেখতেছি অরিজিন কোথায় হবে, এখন 5-এ হবে, এই যে এখানকার কিন্তু আমরা অরিজিন চিনবো, কতটুকু ডানে সরবে, এই পরিমাণ ডানে সরবে। তাহলে আমি এখানে আঁকাই দিলাম, এটা হচ্ছে সেই 5। এখন কথা হচ্ছে যে বামে যেহেতু সরে গেছে, তাহলে অবশ্যই এটা 5 না, বরং কত? -5 হবে।
এবার এটা আপনাদের কাজ, কেউ একজন বলেন তো যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট কত নেব এখন। -2.5 -7.5 না ভাই? হ্যাঁ, তাহলে আমরা কি করব দেখেন, আমরা 5 কে 2 দ্বারা ভাগ করে দিব, কত হয় 2.5। এই 2.5 এর সাথে যোগ করলে এটা পাবো, এর থেকে এইটা বিয়োগ করলে এটা পাবো। এখন -5 যোগ 2.5 যদি করি অবশ্যই সেটা -2.5 হয়, আর -5 -2.5 যদি করি তাহলে সেটা -7.5 হয়। এই হচ্ছে আমাদের এইটা। দেখেন এই যে উইথ যে 5 কিভাবে হচ্ছে, -2.5 -7.5 করেন, দেখেন 5ই পাবেন। তার মানে -2.5 মাইনাস -7.5, এটা কিন্তু সেই 5, যেটাই যে উইথ মিন করতেছে। তাহলে এগুলো কিন্তু খুব ইজি, আমরা কনসেপ্ট যদি বুঝতে পারি ইজিলি কিন্তু আঁকাই ফেলতে পারবো। এখন যদি এটা ω+5 না থেকে -5 থাকতো তাহলে আমরা কিভাবে আঁকাতাম? রাইট শিফট হইতো। জাস্ট এই যে এখানে আঁকাই দিতাম। এই জিনিসগুলা কিন্তু আমরা অ্যামপ্লিচিউড মডুলেশনেও শিখবো, মানে অ্যাপ্লাই করবো আর কি। ওইগুলাই মেন ম্যাথ। আর এগুলো তো ধরেন ওই আমরা একটু বেসিক শিখে যাচ্ছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর আপনাকে হয়তো ডিরেক্ট ওই ম্যাথ গুলাই পরীক্ষায় দিবে, যে একটা ইয়ে দিয়ে বলে দিল যে হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশনের ডাবল সাইড, এক কথায় ওই ডিএসবি স্পেকট্রাম ড্রয়িং করো অথবা সিঙ্গেল সাইড ব্যান্ড স্পেকট্রাম ড্রয়িং করো ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হতো 5, এর সাথে আড়াই যোগ করব, তার মানে এটা হয়ে গেল 7.5, এর থেকে আড়াই বিয়োগ করে দেবো, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2.5। বাস। এটাই ধরেন যদি ডাবল সাইড ব্যান্ড হতো কি হতো, এটাও থাকতো এটাও থাকতো, তো এগুলো আমরা পরে দেখবো, আপাতত জাস্ট সিঙ্গেল সিঙ্গেল গুলা শিখি। আচ্ছা, এটা প্রশ্নে কি আমাকে। রেক্টেঙ্গুলারের সাথে কি কম্বাইন করে আসতে পারে কখনো? হুম। কম্বাইন করে আসতে পারে এই হ্যাঁ, কম্বাইন তো রেক্টেঙ্গুলারের সাথে? আসতেই পারে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারে। তখন কিভাবে হবে আসলে? কিছুই না, এইটার সাথে আমি এই যে এটা আঁকালাম কিসের জন্য, ডেল্টা অফ ω+5 বাই, সরি, ω-5/5 এর জন্য। এখন আপনাকে অবশ্যই যদি এরকম বলে দেয় ω+5/5 যোগ ডেল্টা অফ ω-5, এই তো হয়ে গেল। এইটা যদি আপনাকে দেয় তাহলে আপনাকে কি করা লাগবে, একটা অ্যাক্সিসের উপরে এটাও আঁকাতে হবে এটাও আঁকাতে হবে, এই যে দুইটাই আছে তাই। বুঝতে পারছেন? জি ভাই, এটা বুঝছি, কিন্তু এর সাথে যদি বলে যে কম্বাইন করুন, যে এই সিগন্যালটা ওই রেক্টেঙ্গুলারের সাথে কম্বাইন করুন, তখন আসলে কিরকম আচ্ছা, হবে? আমরা বুঝতে পারছি, আমরা আস্তে আস্তে শিখবো। এই যে ওকে। ডাবল সাইড বেঞ্চ যে ইয়েগুলো, এটা আমি আস্তে আস্তে ইয়েগুলোতে করাবো। পরেরটা হচ্ছে, মানে ডি নাম্বারটা, সিঙ্ক অফ ω π/5। ক্লাসে কি শিখাইছিলাম, সিঙ্ক ফাংশন দেখার সাথে সাথে আমরা আঁকাই ফেলবো, এটা হচ্ছে প্রথম কথা। আঁকানোটা খুব সহজ। তাহলে সিঙ্কের ঝামেলা কোথায়, সিঙ্কের ঝামেলা হচ্ছে এক্স অ্যাক্সিসে মান দেওয়া। আচ্ছা, আর একটা বিষয়, আমি কিন্তু এক্স অ্যাক্সিস এখানে কিছু লিখি নাই, অবশ্যই দেখাতে হবে যে এক্স অ্যাক্সিসে কে আছে, ওমেগা আছে, মানে ওমেগার ভ্যালুই আমরা মূলত বসাচ্ছি। আগেরটা কিন্তু টি ছিল, এই যে এখানে কিন্তু টি ছিল না, এটাও ওমেগা, টি ছিল কোনটায়, এইটাতে টি ছিল, কারণ এই যেখানে টি দিয়ে ভ্যালু গুলো প্রকাশ করছে। এটা কিন্তু অবশ্যই আমাকে মার্ক করে দেখাইতে হবে যে এক্স অ্যাক্সিসে কে আছে। এগুলা দেওয়ার অভ্যাস করতে হবে, কারণ পরীক্ষার হলে এখানে না দিতে থাকলে পরীক্ষার হলেও আসলে ভুল হওয়ার চান্স থাকবে বেশি। তাহলে সিং ফাংশন আমরা কিভাবে আঁকাবো, আমরা জানি সিং ফাংশনের অরিজিনে একটা পিক থাকে, আর যত দূরে যাইতে থাকি এই যে পিকটা আছে সেটা আস্তে আস্তে আগের তুলনায় ছোট হইতে থাকে। তো যেহেতু এই অসীম পর্যন্ত চলে, আর অসীম পর্যন্ত তো আমার আঁকানো আসলে সম্ভব না, আমি আঁকাবো না, দুই তিনটা আঁকালেই ওকে। বাস। এই পাশে আর এই পাশে সমান হওয়া উচিত,
বাট হাতে আঁকানোর সময় আসলে অতটা মেনটেন না করলেও হবে, কোনো সমস্যা নেই। পরীক্ষার হলে পেন্সিলও এলাও না, আবার ওই কাটা কম্পাস বা ইত্যাদি ইত্যাদি এসব দিয়ে যে একদম ফিক্সড সমানই হইতে হবে এ তো জরুরি না, তবে চেষ্টা করবেন যে চোখের আন্দাজে যতটা কাছাকাছি করা যায়। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান, এটাও আমরা জানি, এটা জিরো, এটাও আমরা জানি। তাহলে আমাদের এই পয়েন্টটা খুঁজে বের করতে হবে। এই পয়েন্টটা খুঁজে বের করলে তার সাথে 2 গুণ করে দেব, এটা 3 গুণ করে দেব, 4 গুণ করে দেব, আর এইদিকে মাইনাস গুলা বসাই দিলে ওকে। এই পয়েন্টটা কিভাবে খুঁজে বের করব? এই যে ভেতরের যে ভ্যালুটা আছে এইটা সমান পাই ধরবো, ধরে ওমেগার যে ভ্যালুটা পাবো সেটাই এখানে বসাই দিব, সহজ হিসাব। কারণ এই অক্ষ বরাবর কিন্তু আমার ওমেগার ভ্যালু বসাইতে হবে, এটাই মিন করে। তাহলে এই পুরো জিনিসটা সমান যদি আমরা পাই ধরি, এটা কিন্তু রাফে করব, আমরা খাতায় দেখানোর দরকার নেই। এটা সমান যদি পাই ধরি, তাহলে ওমেগা সমান কত আসতেছে? 5 আসতেছে। যে পাই পাই কাটা, পাই পাই কাটাকাটি হয়ে গেল, ওমেগা সমান আসে 5। তার মানে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 5। কি বললাম কিছুক্ষণ আগে, এই পয়েন্ট গুলা কিভাবে পাবো? এর সাথে 2 গুণ করে দেব, 3 গুণ করে দিব, 4 গুণ করে দেবো, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, সব দেখানোর দরকার নাই। এইদিকে আর অত গুণ টুন দরকার নাই, যা দিলাম এর নেগেটিভ ভার্সন, মানে -5, -10, -15, এই চলতে থাকবে। সিঙ্ক মোটামুটি সহজ, শুধু এইটুকু ধরতে পারলেই কিন্তু বাকি আমাদের আর কিছু করার নেই। আগে চিত্র আঁকাবেন, দেন যেরকম বললাম এইভাবে ক্যালকুলেশন করে দিলে ওকে। এটা কি ক্লিয়ার? জি ভাই। এবার দেখেন, ই নাম্বার বলতেছে সিঙ্ক অফ ওমেগা -10 পাই ডিভাইডেড বাই 5। এখানে শিফটিং এর বিষয় আছে, ওকে। সিঙ্ক অফ আমরা এটাকে তাহলে সাজাই ফেলি আগে। কিভাবে সাজাতে পারি? প্রথম ক্লাস কি বলে, ফ্যাক্টরটাকে আলাদা করে ফেলবো। একবার রিভাইজ করি। 1/5 আছে, তার মানে এই যে ভ্যালুগুলো আমরা আঁকালাম, আচ্ছা এটা কি সেম জিনিসের ছিল? এটা ω/5। আচ্ছা ওইটা বাদ দেই, আমরা আমরা আসি সিঙ্কের ভ্যালু, সিঙ্কের হিসাব। তাহলে এই জিনিসটা আমরা একটু করি, 1 মিনিট, আমি এটা কপি করে নিই, নাহলে আবার আঁকানো ঝামেলা। আমরা অরিজিনাল সিঙ্ক আঁকাবো এখন। অরিজিনাল সিঙ্ক যদি হয় তাহলে তো আর এখানে 5 টাচ থাকবে না। মনে করলাম এই সময় তো ইসি সুন্দরবন যাবো, দুলাভাই আসলে তো কোনো খোঁজ খবর ঢোকা না। আচ্ছা তাহলে আমরা প্রথমে আঁকাবো হচ্ছে সিঙ্ক অফ ওমেগা, তবে আমরা এই জিনিসটা করতে পারবো এই জন্য। আচ্ছা সিঙ্ক অফ ওমেগা মানে কিছুক্ষণ আগে কি বললাম, ভেতরের এই জিনিসটা সমান পাই ধরে নিলে প্রথমটা বসাবো। তো এর ভেতরে তো শুধু আছেই ওমেগা, তার মানে ওর মান পাই ধরা মানে এটা আসলে পাই, 2 পাই, 3 পাই, এরকম ভাবে চলতে থাকবে। আর এটা হবে -পাই, -2 পাই, -3 পাই, এভাবে চলতে থাকবে। এবার খেয়াল করেন কি শিখলাম। 1/5 থাকা মানে হচ্ছে 5 গুণ হবে, তার সাথে 10 পাই যোগ হবে। তার মানে এখানে যা যা আছে এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা রিপ্লেস করব কিভাবে? 5 দ্বারা গুণ করব আর 10 পাই যোগ করে দেব। তাহলে জিরো কই চলে যাবে একটু দেখেন, 5 দ্বারা গুণ করলে তো জিরোই থাকবে,
আর ওর সাথে 10 পাই যোগ করা মানে এটা চলে যাবে 10 পাইতে। পাই কোথায় চলে যাবে? পায়ের সাথে যদি 5 গুণ করি সেটা হয় 5 পাই, তার সাথে 10 পাই যোগ করা মানে সেটা চলে যাবে 15 পাই। মোটামুটি 2-3টা দেখলে ওকে, বাকিটুকু না দেখলেও চলে। এখানে তো -10 পাই দেওয়া, যোগ হবে কেন? এটা তো প্রথম ক্লাস কি করছেন আপনি? না। তাহলে তো ঝামেলা। আচ্ছা যাই হোক, সহজে বলি। এই যে দেখেন এখানে 5 কিন্তু ভাগ আকারে আছে, কিন্তু আমরা গুণ করতেছি। এখানে যা থাকবে তার উল্টাটা করতে হবে। আপাতত এই ও, ক্লাসের জন্য এটাই মনে রাখেন। আর এর ডিটেলস আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে করাইছি, ওইটা দেখে আসবেন। ঠিক আছে। তো এইখানে রিলেশন গুলো যেরকম দেখতে পাবো আমরা তার উল্টাটা অ্যাপ্লাই করব। 5 ভাগ আকারে আছে, গুণ করে দিচ্ছি। 10 পাই বিয়োগ আকারে আছে, যোগ করে দেব। তাহলে পাই চলে যাবে কোথায়? 15 পাইতে। 2 পাই তাহলে কই চলে যাবে? এইটা আর অত বারবার হিসাব না করলেও চলে, মাইনাসের গুলো একটু হিসাব করে দেখি। যেমন -পাই কই চলে যাবে? -পাই এর সাথে 5 গুণ করলে হয় -5 পাই, তার সাথে 10 যোগ করে দিলে হয়ে যায় 5 পাই। তার মানে সহজ কথা বুঝতেছি, এদের ভিতরে 5 পাই পরিমাণ চেঞ্জ আছে। এই যে এটা পাই, 2 পাই, মানে এটা 1 পাই 1 পাই করে চেঞ্জ হচ্ছিল। আর এদের ভিতরে রিলেশন দেখেন 5 পাই করে। কোনো সমস্যা না, আমরা চিত্রটা আবার নতুন ভাবে আঁকাবো। আহ, নতুন ভাবে আঁকানো ঝামেলা, আমি এটাকে আবার কপি করে নিচ্ছি। বাস, ভ্যালুটা বসাই দেবো। জিরো তো আর থাকবে না এখানে, এই দাগও আমরা আপাতত সরাই ফেলি। এটা সে অরিজিন। এখন অরিজিন কতই হবে দেখেন, এই যে জিরোর যে ভ্যালুটা সেটা এখন কততে পাবো? 10 পাইতে পাবো। পায়ের ভ্যালুটা পাবো 15 পাই, তার মানে এটা হচ্ছে 15 পাই। এটা তাহলে কত হবে? এটা এখন চোখ বন্ধ করে আপনি বসাই দিতে পারবেন। এটা হবে 20 পাই, এটা হবে 25 পাই। তো দরকার নাই। এটা কত হবে? এই যে দেখেন 5 পাই, সরি মাইনাস তো না, এটা +5 পাই। +5 পাই সবকটা 5 পাই 5 পাই করে চেঞ্জ হচ্ছে, তাহলে এই পরের ভ্যালুটাই আসলে কত? জিরো। কারণ এই যে এইটাই হচ্ছে সেই অরিজিন আমাদের, মানে আগের যেটা, সেটা এখন এখন প্রত্যেকটা জিনিসের তো একটা অরিজিন বলতে জিরোই বোঝায়। তাহলে এখন আমাকে জিরো মিন করতে, কারণ জিরো অ্যাক্সিস কিন্তু আমাকে যে এরকম ভাবে আঁকাতে হয়। সবসময় যে কোনো জিনিসের জিরো অ্যাক্সিসটা দেখাই দিতে হয় যে জিরো আসলে কোথায় আছে। তাহলে এটা কত হবে? এটা হবে -5 পাই। এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। তার মানে আমার এই যে সিঙ্ক অফ ওমেগা -10 পাই/5, সেটা আসলে দেখতে হবে এরকম। তার মানে অরিজিনাল যেই সিঙ্ক ফাংশনটা আছে বা চিত্রটা আছে, সেটা আসলে কিছুটা রাইটে শিফট হয়ে গেছে। কি পরিমাণ সেটা তো আমরা এই যে এখানে ক্যালকুলেশন করলে বের করলাম, এটা দেখে। আর আমরা জানি টাইম শিফটিং এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কখনোই চেঞ্জ হয় না, তার মানে অ্যামপ্লিটিউড যে 1 ছিল সেটা এখনো 1ই থাকবে। আর এই চিত্রটা কার চিত্র? এই চিত্রটা হচ্ছে সিঙ্ক অফ ওমেগা -10 পাই/5 এর চিত্র। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি সবাই বুঝেন তাহলে বাকি দুইটা আপনাদের কাজ থাকবে। বই যদি আপনাদের থাকে ভালো, আর না থাকলেও পিডিএফ থেকেই করে নিন। এই যে এফ নাম্বারটা, দুইটা তো না, একটা। আচ্ছা, এফ নাম্বারটা আপনারা একটু ট্রাই করেন। আমি একটু মানে হিন্ট দিয়ে দিই। একই খাতায় সিঙ্ক অফ T/5 আঁকাবেন উপরে, একদম ওর নিচে, একদম ঠিক ওর নিচে রেক্ট অফ T/10 পাই আঁকাবেন। দেন দুইটা গুণ করবেন। গুণ করে যেটা পাবেন সেটাই মূলত আমাদের এফ নাম্বারের চিত্র হবে।
কথা কি বুঝতে পারছেন? উপরে আঁকাবেন সিঙ্ক অফ t/5, নিচে আঁকাবেন রেক্ট অফ t/10 পাই, দেন দুইটা গুণ করে দিবেন। মানে বিষয়টা দেখতে হবে এরকম, এই যে সিঙ্ক আঁকালেন, অবশ্যই ভ্যালু কি হবে না হবে সেটা আপনি দিবেন, এটা আপনার কাজ। এটা হয়ে গেল সিঙ্ক। আর একদম এর নিচ বরাবর কি আঁকাবেন? এর নিচ বরাবর আঁকাবেন হচ্ছে রেক্ট ফাংশনটা। আর ফাইনালি যে চিত্রটা হবে সেটা হবে এই দুজনের গুণ। তো স্বাভাবিক কথা, দেখেন এই দুজনের যদি গুণ করি, এই দিকে যাই ভ্যালু থাকুক জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে, এই দিকে যাই ভ্যালু থাকুক জিরোর সাথে গুণ হয়ে জিরো, তার মানে শুধুমাত্র এইটা আর এইটার কিন্তু গুণ হবে, গুণ হয়ে আলটিমেটলি কিন্তু এরকমই থাকবে। এখন এই ভ্যালু গুলো বের করার দায়িত্ব হচ্ছে আপনার। কোশ্চেনটাকে বুঝতে পারছেন সবাই? ভাই আবার একটু বলেন। প্রশ্নে বলতেছে এফ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দুইটা ফাংশনের গুণফল আঁকাতে হবে। একটা হচ্ছে সিঙ্ক ফাংশন, একটা হচ্ছে রেক্ট ফাংশন। এটা যদি 1 নাম্বার হয়, এটা হচ্ছে 2 নাম্বার। অ্যাকচুয়ালি আমাকে 1 নাম্বার এবং 2 নাম্বারের গুণ করলে কি ওয়েভ ফর্ম হয় সেটা আঁকাতে হবে। তাহলে এখন 1 নাম্বার আঁকাই ফেলবেন, আমি আঁকানো শিখাইছি সিঙ্ক ফাংশন কিভাবে আঁকাতে হয়। 2 নাম্বার আঁকাবেন, রেক্ট ফাংশন কিভাবে আঁকাতে হয় সেটাও শেখাইছি। এবার এই দুইটা গুণ করার ক্ষেত্রে আমি হিন্ট কি দিলাম? এই ভ্যালুর পরে দেখেন মান জিরো, জিরোর সাথে যাই গুণ করি জিরো পাবো, তার মানে এখানে কোনো ভ্যালু পাবো না, এটা জিরো। সেম ভাবে এর আগের ভ্যালু জিরো, তার মানে শুধুমাত্র এই অংশটা আর এই অংশটার গুণ হবে। এখন এই ভ্যালুগুলাই আপনাকে খুঁজে বের করতে হবে যে এইটা কত, এটা কত, এটা কত, আর এটা কত। এই গুণফলও সহজ। রেক্ট ফাংশনের অ্যামপ্লিটিউড কত? 1। 1-এর সাথে যা গুণ করব তাই পাবো। তার মানে 1-এর সাথে যদি রেক্ট ফাংশন গুণ করি, আউটপুট একটা রেক্ট ফাংশনই পাবো। তাহলে শুধুমাত্র বের করা লাগবে যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কেন, কারণ ওই দুইটাই তো এখানে আর এখানে বসবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। তো এটা করে গ্রুপে দিয়েন, আমি নেক্সট ক্লাসে অথবা ওই পিডিএফ যেটা ওটাতে মানে আপডেট করে দেবো হচ্ছে সলিউশনটা। এটা শুরু করার আগে আমাদের আর একটা প্রপার্টি একটু দেখে রাখতে হবে ফুরিয়ার ট্রান্সফর্মের। আর একটা প্রপার্টি হচ্ছে টাইম শিফটিং প্রপার্টি। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এক্স অফ টি, একটা ধরেন আমাদের অরিজিনাল ফাংশন আছে, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় হচ্ছে এক্স অফ ওমেগা। এটা যদি হয় তাহলে এখন আমাকে যদি কেউ বলে যে এক্স অফ টি প্লাস টি নট কে ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে? এক্স অফ ওমেগা যেটা ছিল সেটাই থাকবে, শুধুমাত্র এর সাথে একটা গুণ হয়ে যাবে e⁻, যে এইখানে যে চিহ্ন থাকবে জের চিহ্নটা সেটা হবে, সাথে নেব ওমেগা, তার সাথে জাস্ট এই টি নটটা বসে যাবে। এটাই হচ্ছে কোনো একটা সিগন্যালের টাইম শিফটিং ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আপনাকে যদি কেউ বলে যে এক্স অফ টি মাইনাস টি নট করলে কত হবে, এই যে এক্স অফ ওমেগা যেটা ছিল এক্স অফ ওমেগাই থাকবে, সাথে গুণ হয়ে যাবে কত? e⁻, মাইনাস, মাইনাস কেন নিলাম? এই যে এখানে চিহ্ন মাইনাস আছে তাই। এটাকে বলতেছি টাইম শিফটিং প্রপার্টি। কারণ
এই যে এখানে দেখেন রেক্ট অফ t-5, যেহেতু এখানে টি মাইনাস সামথিং আছে, আমাকে এখন এই শিফটিং প্রপার্টি গুলা ইউজ করতে হবে। আসি, তাহলে রেক্ট অফ t-5, তাহলে আগে তো অরিজিনালটা খুঁজে বের করতে হবে। অরিজিনাল কে, খেয়াল করে দেখেন, t-t0 যদি বের করতে বলে, তার অরিজিনাল হচ্ছে এক্স অফ টি। সেম ভাবে রেক্ট অফ t-5 কে যদি বের করতে বলে, তার অরিজিনাল হচ্ছে রেক্ট অফ টি। আর রেক্ট অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু বের করা অলরেডি আমি লাস্ট ক্লাসে, মানে এটা 5 নাম্বার 4 নাম্বার ক্লাসে শেখাইছি। তাহলে আমরা অ্যাপ্লাই করি। রেক্ট অফ টি, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, হয় হচ্ছে সিঙ্ক অফ ওমেগা/2। এটা কিন্তু মুখস্থ আমাদের, কিভাবে হয় আমি লাস্ট ক্লাসে দেখাইছি। আর একটা বিষয় বলতেছি, সেটা হচ্ছে সবাই যেই ক্লাসটাই করতে আসবেন, তার আগের প্রত্যেকটা ক্লাস কিন্তু যেভাবে হোক দেখে আসবেন। এটা মাস্ট, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল করাচ্ছি। 5 নাম্বার ক্লাস মানে আমি ধরে নেব যে আপনারা 4 নাম্বার পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। সেম ভাবে 6 নাম্বারে গিয়ে আমি ধরে নেব 5 নাম্বার পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, আমি কিন্তু সেইভাবে লেকচার দিব। তাহলে রেক্ট অফ টি যদি এত হয়, আমাকে বের করতে বলতেছে রেক্ট অফ t-5। তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে? আগে যেটা পেলাম সেটা হুবহু এখানে বসাই দিব। এইটাই আর কোনো আমরা চেঞ্জ করব না। এক্সট্রা কি হবে? এর সাথে গুণ হবে একটা e⁻, চিহ্ন আছে মাইনাস, সো মাইনাস জে ওমেগা নেব। তো ওমেগার সাথে তো t0 গুণ হবে, তো এখানে t0 ছিল বলে t0 গুণ করছিলাম। এখানে 5 আছে, তার মানে আমরা 5 গুণ করে দেব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে ধরেন আপনাকে যদি বের করতে বলে এরকম রেক্ট অফ t+5, তাহলে কি করতাম? সিঙ্ক, এইটা অরিজিনালটা অরিজিনাল বসেই যাবে, সাথে গুণ হবে e⁻, এখানে প্লাস চিহ্ন আছে, সো এখানে নেব প্লাস j5। এই আর কোনো পার্থক্য নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের, এই যে এটা যদি দেখাইতে বলতেছে যে এটা দেখাও, তো আমরা জাস্ট এই দুইটা সূত্র অ্যাপ্লাই করি। এটা কিন্তু আমাদের প্রশ্ন না, আমি জাস্ট দেখালাম। আর এইটুকু মূলত আমাদের হচ্ছে ওই প্রশ্নটার সলিউশন। আমাদেরকে যে কজ অফ সামথিং, এইটা হচ্ছে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখাইতে হবে যে এই বিষয়। এইটা শুরু করার আগে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখায় আসি, যে জিনিসটা আমাদের হচ্ছে এখানেও কাজে লাগবে, মানে যত ফুরিয়ার ট্রান্সফর্ম আছে প্লাস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রেও টুকটাক আসলে কাজে লাগবে, বা ওইটার কনসেপ্ট আসলে জানা খুবই জরুরি। সেটা হচ্ছে ইউলার্স থিওরাম। ইউলার্স থিওরাম জিনিসটা কি? এর আগের ক্লাসেও বলছিলাম যে e⁻j θ, এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা যায়, cos θ প্লাস জে সাইন θ। এটা হচ্ছে আমাদের ইউলার্স থিওরাম। আবার e⁻−j θ, এটাকে তাহলে প্রকাশ করা যায় কিভাবে? cos θ মাইনাস জে সাইন θ। এইগুলা কিন্তু ওই যে আপনার ইন্টারমিডিয়েট কমপ্লেক্স মানে জটিল সংখ্যা যেটা ছিল সেখানেও ছিল, আর ডিপ্লোমাতেও করানোর কথা। কথা কি, অবশ্যই করাইছে, কোথায় করাইছে আমি জানি না, তবে ম্যাথ হোক বা ইয়ে হোক, এই জিনিসগুলো করাবেই মাস্ট, কারণ এই জিনিসগুলো আসলে আমাদের কমপ্লেক্স নাম্বার বা ইয়ের আসলে খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে e⁻ সামথিং কে ভেঙে এরকম কজ আর সাইন লেখা যায়। কজ আর সাইন কেও দিয়ে আসলে e⁻ আকারে কনভার্ট করা যায় কিভাবে? যেমন দেখেন 1 আর 2 যদি আমরা যোগ করি, মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি যোগ করি, তাহলে কি হবে? এই টার্মটা আর এই টার্মটা কাটাকাটি হয়ে যাবে, যেহেতু এই যে বিপরীত চিহ্ন, কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি cos θ আর cos θ যোগ করলে কত হয়? 2 cos θ। আর এই পাশে তো নর্মালি যোগ, অর্থাৎ
ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা সমান হবে 2 cos থেটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে cos থেটা সমান হাফ ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে। মানে এক কথায় এইটাকে ভেঙে যেমন এরকম লেখা যায়, cos থেটাকে ভেঙে আবার এরকম লেখা যায়। অথবা আমরা বলতে পারি এটা সমান হচ্ছে 2 cos থেটা, মানে যেভাবে আপনি মনে রাখতে পারেন। তো cos কে যেহেতু লেখা যায়, sin কেও লেখা যায়। sin কে কিভাবে লিখতে পারি? 1 থেকে 2 বিয়োগ করে দিলেই হয়ে গেল। তখন cos আর cos কাটাকাটি হয়ে যাবে, আর ওই যে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই দুইটা যোগ হয়ে যাচ্ছে। আর 1 থেকে 2 যেহেতু বিয়োগ করতেছি, লেফট সাইডে কি থাকতেছে? ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা, আর ওই পাশে থাকছে 2 জে সাইন থেটা। তাহলে শুধু সাইন থেটাকে কত লেখা যায়? শুধু সাইন থেটাকে লেখা যায় 1/2 জে। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের। আর ভেঙে ভেঙে করতেছে যাতে ওই আপনার হচ্ছে এমন সিচুয়েশন মুখস্থ নাই, যাতে অন্তত 2 লাইন করে এই জিনিসগুলা বের করে ফেলতে পারেন এই জন্য। তাহলে এখন আমাকে কজ অফ ওমেগা নট টি প্লাস থেটা এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলতেছে। তাহলে এটাকে আমরা একটু লিখি। কি জিনিস? কজ অফ ওমেগা নট টি প্লাস থেটা। এই জিনিসটা ডিরেক্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায় না, তো এটাকে আমরা একটু ভেঙে ফেলি। এটাকে ভেঙে ভাঙলে কি হয়? কজ মনে মনে এটাকে পুরোটাকে থেটা ধরে নেন। কিছুক্ষণ আগে দেখলাম কস থেটাকে ভাঙলে কি হয়? কস থেটাকে ভাঙলে হয় হাফ ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা। তাহলে এটাকেও যদি ভাঙেন কত হবে? হাফ ই টু দি পাওয়ার থেটা মানে কিন্তু টোটালটা, তাহলে জে টোটালটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে টোটালটা। এটা একটু আলাদা করে ফেলি আমরা। আলাদা করলে আসে আবার এক্সপোনেনশিয়ালের বেসিক আমরা জানি, সেটা কি? যে মাথার উপরে যোগ আকারে থাকলে ওদেরকে আমরা আলাদাভাবে লিখতে পারি এবং গুণ আকারে প্রকাশ করতে পারি। কিরকম? ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি ইন্টু ই টু দি পাওয়ার জে থেটা প্লাস এই হাফ যেমন এদের সাথে বসতেছে, এই হাফ আবার এদের সাথেও বসবে। আচ্ছা, এইটুকুতে কেউ যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? তার মানে এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম করা যা কথা, এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম করাও তাই কথা। আবার এইটা দেখেন, এর ভিতরে কি ওমেগা আছে? এর ভিতরে সরি ওমেগা সেটা পরের বিষয়, বিষয় হচ্ছে টি আছে কিনা। যার সাথে টি নাই সে আসলে সহগের মতো বিহেভ করে। টি মানে হচ্ছে টাইম। তো আমি যখন কোন একটা ফাংশনে টি এর ভ্যালু বসাবো, সেই ফাংশনটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেমন ধরেন আমি টি এর ভ্যালু 1 বসালাম, তাহলে এই জিনিসটার মান একরকম হবে। 2 বসালে একরকম, 3 বসালে একরকম। কিন্তু আমি যাই বসাই না কেন টি এর ভ্যালু, এর মান কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কারণ এর ভ্যালু আসলে থেটার উপর ডিপেন্ড করতেছে। থেটা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের জন্য ফিক্স। কেন বলতেছে এই কথা? যারা মোটামুটি বেসিক ত্রিকোণমিতিক স্ট্রাকচার দেখে আসছেন তারা জানেন যে এইখানকার এই থেটাটা আসলে কি মিন করে। আদি দশা অথবা হচ্ছে আমরা যে ইনিশিয়াল যে ভ্যালুটা আসলে ফেজ ডিফারেন্স বলি সেইটা। তো ইনিশিয়াল ফেজ ডিফারেন্স এটা তো ফিক্সড। আমরা ধরেন এটা দিলাম কজ ওমেগা নট টি প্লাস 30 ডিগ্রি, তার মানে কজের যে ভ্যালু সেটা 30 ডিগ্রি
লেফট শিফট আছে এটা বোঝাচ্ছে, এটা তো ফিক্সড জিনিস, বারবার চেঞ্জ হবে না। তার মানে থেটা একটা কনস্ট্যান্ট জিনিস। তাহলে ই টু দি পাওয়ার জে থেটা এটা আসলে সহগের মতো বিহেভ করতেছে। সহগের এক্সট্রা ভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে না। শুধুমাত্র যেমন হাফ যেমন কথা, ই টু দি পাওয়ার জে থেটাও তেমন কথা। হাফ ই টু দি পাওয়ার জে থেটা এটা এমনিই বসে যাবে, শুধুমাত্র ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে এই অংশটুকু। এবার ওই অংশটুকু ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু অলরেডি আমরা জানি, কারণ ফুরিয়ার ট্রান্সফর্মের যে বেসিক ক্লাস আমরা শিখে আসছিলাম সেখানে কিন্তু এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা পড়ে আসছি। কি শিখছিলাম? এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের ফুরিয়ার ট্রান্সফর্মটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনে লাগবে। আরেকবার বলি, ই টু দি পাওয়ার জে এক্স প্লাস মাইনাস হোক বা সামথিং, কজ, সাইন, এই জিনিসগুলো আমার অ্যামপ্লিটিউড মডুলেশনের বেসিকের জন্য খুবই জরুরি। আমরা যখন স্পেকট্রাম ড্রয়িং শিখবো তখন এদের কিন্তু কাজে লাগবে। সো এইগুলা খুব ভালো করে করবেন, সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবেন। আর পরীক্ষার হলে তো সব ম্যাথ আমরা এরকম ডিটেলস করতে পারবো না, আমাদের অনেক মুখস্থ কাজে লাগবে। এই জিনিসটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হয় হচ্ছে 2 পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট। এইখানে যে চিহ্ন থাকবে এখানে তার উল্টা চিহ্ন হবে, কারণ এই যে মাইনাস দ্বারা আসলে রাইট শিফট বোঝায়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হবে? 2 পাই ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। এখন জাস্ট দেখেন আলাদা আলাদা যেহেতু বের করে ফেলতে পারছি, আমাদের কাজ হচ্ছে দুইটা একসাথে করে এখন যোগ করে দেওয়া। আচ্ছা, আমি একটা কাজ করি, লেখার সুবিধার্থে এটাকে এক্স অফ টি ধরে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। ধরে নিলাম এটা হচ্ছে এক্স অফ টি। তাহলে এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়? অবশ্যই বড় হাতের এক্স অফ ওমেগা। তাহলে এই বড় হাতের যে এক্স অফ ওমেগাটা আছে এটা কত হবে? একে একে আসি, এই অংশটুকু তো দেখেন হাফ, হাফের সাথে যদি 2 গুণ হয় তাহলে 2 আর হাফ কাটাকাটি হয়ে যায়, তাহলে শুধু থাকতেছে পাই। এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় ডেল্টা অফ এত, আর তার সাথে ই টু দি পাওয়ার যে এটা থাকতেছে। আর পাই দেখেন যেহেতু দুইজনেরই আছে, এই পাইকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে নিলে আসতেছে হচ্ছে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট ই টু দি পাওয়ার জে থেটা প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে সবাই বুঝতে পারছেন? ভাই আরেকবার একটু রিভাইজ করে দেন। ওকে, তাহলে দেখেন আমাদেরকে বের করতে বলতেছে কজ অফ ওমেগা নট টি প্লাস থেটা, কিন্তু এরকম মিক্সড জিনিসের ডিরেক্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করা যায় না। যদি এই থিটাটা না থাকতো আমরা ডিরেক্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফেলতাম, কারণ কজের সূত্র আমরা জানি। যেহেতু মিক্সড, এই জন্য এটাকে আমরা আলাদা করে নেব। কিভাবে? ইউলার্স থিওরাম দিয়ে। ইউলার্স থিওরাম থেকে আমরা কজ থেটাকে কিভাবে ভেঙে লিখতে হয় সেটা শিখলাম, সেইটাই জাস্ট পরের লাইনে ভেঙে লিখলাম। হাফ ই টু দি পাওয়ার জে অ্যাঙ্গেল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে অ্যাঙ্গেল। থার্ড লাইনে আসে আমরা জানি এক্সপোনেনশিয়ালের যে পাওয়ার যে যোগ আকারে আছে এটাকে আমরা এরকম আলাদা আলাদা করে গুণ আকারে লিখে ফেলতে পারি, সেই কাজটা করলাম।
এখানে এসে দেখতেছি এইটা এবং হাফ এরা আসলে সহগের মতো কাজ করতেছে, কোএফিসিয়েন্ট। সো ওরা বসে থাকবে, কোনো সমস্যা নাই। আলটিমেটলি ফুরিয়ার ট্রান্সফর্ম হবে e⁻j⍵0t এর। কিন্তু এটার আমরা ডিরেক্ট সূত্র জানি যে e⁻j⍵0t কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় 2π ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট। স্বাভাবিক কথা, মাইনাসের জন্য কোনটা হবে? প্লাস হবে। এবার দেখেন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ আকারে আছে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করে যেটা পাবো তারাও যোগ আকারে থাকবে। যেহেতু হাফ দুইজনেরই আছে, হাফের সাথে 2π গুণ করলে থাকে শুধু পাই, সেটা বসাই দিলাম এবং এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করে দিব। কিন্তু যোগ করার ক্ষেত্রে দেখতেছি প্রথম জনের সাথে e⁻j⁵ গুণ আকারে আছে, গুণ করে দিলাম। দ্বিতীয় জনের সাথে e⁻j⁵ গুণ আকারে আছে, গুণ করে দিলাম। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এখানে দেখেন এখন আমাদের এই যে একটু বড় বড় জিনিস সলভ করতে হবে আর কি। আচ্ছা, এইটা সলভ করার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে রেক্ট ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয় সেটা আমরা দেখে ফেলছি। কিন্তু ডেল্টা বা এই যে ডেল্টা বলতে আসলে ট্রায়াঙ্গুলার ফাংশন, এই ট্রায়াঙ্গুলারের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয় সেটা আমরা আসলে জানি না। এইটা একটু আমরা মনে রাখি। সেটা হচ্ছে এর ডিটেলসটা আমি আলাদা দিয়ে দিব, এটা যারা দেখতে চান তারা আলাদা দেখে নিন, দেখলেই বুঝবেন ইনশাল্লাহ। আমি জাস্ট আপাতত সূত্রটা বলে দিচ্ছি, আমরা ম্যাথে ওই সূত্রটা অ্যাপ্লাই করলেই ওকে। ডেল্টা অফ টি বা ওই ট্রায়াঙ্গুলার ফাংশনকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আসে হচ্ছে হাফ সিঙ্ক স্কোয়ার ওমেগা/4। যারা একটু ডিটেলস দেখতে চান তাদেরকে আমি আলাদা ভিডিও লিংক দিয়ে দেবো, এখান থেকে দেখে নেন, দেখলেই বুঝবেন ইনশাল্লাহ। না বুঝলে আমি দরকারে পরে আরেকবার এটা নিয়ে আলোচনা করে দেবো। আপাতত সূত্র আকারে মনে রাখেন যে ডেল্টা অফ টি, এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে হয় হচ্ছে হাফ সিঙ্ক স্কোয়ার ওমেগা/4। বেসিক সূত্রটা আমাদেরকে মাস্ট জানা লাগবে, এটা জানলেই মূলত আমরা এই টাইপের জিনিসগুলাকে কথায় আমরা সূত্র আকারে দেখাতে পারবো। একে একে করি, প্রথমে এ নাম্বার চিত্রটা করব, দেন বি নাম্বার চিত্রটা। তাহলে প্রথমে আসি এ নাম্বার চিত্রটা। আচ্ছা, সবগুলোকে বোঝার সুবিধার্থে আমি জি অফ টি নাম দিয়ে দিলাম, আপনি চাইলে এক্স অফ টিও দিতে পারেন। আচ্ছা, বইতে কিন্তু প্রশ্নগুলো একটু অন্যরকম ভাবে আছে, আমি একটু মডিফাই করে দিচ্ছি, কারণ বইয়ের বেশিরভাগ জিনিসগুলো আসলে একটু একাডেমিক টাইপ। ওই একাডেমিকের 3-4 ঘন্টার যে পরীক্ষা হয় সেই হিসাবে মূলত কোশ্চেন গুলা সেট করা। বাট জব এক্সামে কেমন আসতে পারে আমি সেই হিসাবে কোশ্চেন গুলা করতে, ধরেন এই চিত্র দিয়ে বললো যে এটা ফোরিয়ার ট্রান্সফর্ম বের করে, তাহলে অবশ্যই আমি সেই হিসাবে ই করব। আর একাডেমিকে আসলে প্রশ্ন নর্মালি চাই যে হচ্ছে, মানে এমনিতেও ডিরেক্টও চাই, বাট অনেক আছে প্রমাণ চাই, মানে যে ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ প্রমাণ করা। বাট আমাদের পরীক্ষার হলে তো আর ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ পসিবল না। এই জন্য আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে, বিভিন্ন প্রপার্টি অ্যাপ্লাই করে কিভাবে করা যায় সেই দিকে বেশি ফোকাস দিব। আচ্ছা, জি অফ টি, খেয়াল করেন দুইটা কিন্তু দুই প্রশ্ন। আমি প্রথমে এ নাম্বার ফিগারের জন্য করব, তারপর বি নাম্বারের জন্য করব। এ নাম্বার ফিগারে দেখেন এই সিগন্যাল আর এই সিগন্যাল দুইটাই আছে, মানে দুইজনের যোগফল আকারে আমরা লিখতে হবে। কেউ একজন বলেন তো এইটাকে আমরা লিখতে পারি কিভাবে ইকুয়েশনে আকারে? আজকে কিন্তু শুরুই করছি এটা দিয়ে। By rect of t-3 / 2। এই তো বুঝতে পারছি। তাহলে এটা যেহেতু আসলে এটা যেহেতু রাইট শিফট t-3, আর উইথ দেখেন এই যে 4 থেকে 2 বাদ দিলে হয় 2। আচ্ছা, যেহেতু চিত্র এরকম ভাবে আছে আমরা ওইভাবেই লিখি যাতে পরে রিভাইজ দিতে সুবিধা হয়। তাহলে এইটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো। তো স্বাভাবিক এটা কত হবে? রেক্ট অফ টি